মুহূর্তে প্রচুর হাওয়া চলছে, জানি না ঝড় উঠেছে কিনা। আমার মনে হয় আমরা হারিয়ে গেলাম নাকি। গুড মর্নিং। তো আজকে আমি আর জোজো যাচ্ছি একটা ডে ট্রিপে। আজকের আমাদের ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। বাট আজকে অনেকটা লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি সকালবেলা ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু 4টে থেকে অ্যালার্ম বাজতে বাজতে বাবাই অনেকবার ডেকেছে, কিন্তু আজকে আর উঠতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। আর অসুবিধা নেই, এখন বেরোচ্ছি। অলমোস্ট আমরা মোটামুটি এখানে 7টা বাজে মধ্যমগ্রাম থেকে। তো গুগল বলছে এখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টা মতো লাগবে। তো আশা করছি মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছে যাব। তো আজকে আমরা স্টার্ট করছি মধ্যমগ্রাম থেকে, আমি এবং সঙ্গে জোজো। আজকে বাবাই যাচ্ছে না, বাবাই আজকে ঘন্টুর সাথে রয়েছে। তো এই এখন বিস্কুট খাচ্ছে, ঘন্টু এখন বিস্কুট খাওয়াতে ব্যস্ত। খুব এক্সাইটেড, ও যাচ্ছে না কিন্তু ও আমাদের থেকে বেশি এক্সাইটেড। তো যাই হোক, চলো রাস্তায় দেখা হচ্ছে। স্টে টিউন উইথ দুজাগা ডায়েরিস। তো আমরা এই মুহূর্তে মধ্যমগ্রাম থেকে বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। এখান থেকে গুগল বলছে 3 ঘন্টা 33 মিনিট লাগবে। তো আগে বেরোবো, বেরিয়ে এখান থেকে ফুয়েল আপ করতে হবে। ফুয়েল আপ করে তারপরে আমরা কিন্তু এগোবো। তো আশা করছি 3 ঘন্টা 32 মিনিট, অলমোস্ট 4 ঘন্টাই ওই ধরি। তাহলে এখন বাজে অল্প 7টা, তার মানে আমরা গিয়ে পৌঁছাবো 11টায়। যদিও আজকে স্টে করার কোনো প্ল্যান নেই, কিন্তু আজকেই চলে আসবো। বাট একটু লেট হয়ে গেল বেরোতে। প্ল্যান ছিল যে 5টা সাড়ে 5টার মধ্যে বেরোবো, কিন্তু অলমোস্ট 1.5 ঘন্টা মতো লেট হয়ে গেল। তার কিছু আর করার নেই। সো অনেকদিন পরে আবার একটা ডে রাইডে বেরিয়ে পড়লাম, একটা ছোট্ট ডে ট্রিপ। আজকেই আবার ফিরে আসবো। তো অ্যাকচুয়ালি আগে প্ল্যান করেছিলাম যে একটা দিন ওখানে থাকবো, কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাবাই একা একা বাড়িতে থাকবে, তো ওকে একা রেখে, এবং ঘন্টুও আছে। তো সেই কারণে আমরা প্ল্যানটাকে চেঞ্জ করেছি। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি মাইকেল নগর। এখান থেকে ফুয়েল আপ করবো, ফুয়েল আপ করে তারপরে আমরা আবার এখান থেকে এগোবো। সো অবশেষে ফুয়েল আপ করতে পারলাম। এর আগের একটা পেট্রোল পাম্পে গেছিলাম, সেখানে তেল ছিল না। তো এই ডান দিকের এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা থেকে ফুয়েল আপ করে নিলাম। এবার সোজা একবারে চলে যাবো, দাঁড়াবো কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। ডান দিকে হচ্ছে গৌরীপুর কালীবাড়ি, খুব জাগ্রত, জয় মা। তো আমরা চলে যাবো বাঁদিকে। এখান থেকে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে নেবো। তো আমরা কানেক্ট করে গেলাম বেলঘরিয়া। ভূতের মতো অবস্থা হয়ে আছে এই ব্রিজটা। অ্যাকচুয়ালি এটা দিয়ে আর এখন কোনো বড় যানবাহন চলাচল করে না, যেটার জন্য বানিয়েছিল। এই হচ্ছে অবস্থা আমাদের এখানকার। একটা ব্রিজ বানানোর পরে এমন অবস্থা, লোক এখন ব্রিজের উপরে শুয়ে আছে, কিন্তু গাড়ি চলাচল করতে পারে না। কারণ ব্রিজটাকে যে পারপাসে বানিয়েছিল যে বড় গাড়িগুলো যাতায়াত করতে পারবে, কিন্তু সেটা আর এখন পারে না, কারণ ব্রিজের কন্ডিশন এতটাই খারাপ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তো সেই কারণে আর বড় লরি বা ট্রাককে অ্যালাউ করে না এই ব্রিজটার উপরে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। বাঁদিকে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে নতুন ব্রিজে কানেক্ট হবে, আর ওই ব্রিজে বাইক অ্যালাউ নেই। আমরা পুরনো বালি ব্রিজ ধরেই যাবো। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বরে। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি খুব ফেমাস একটা জায়গা, আমাদের পশ্চিমবঙ্গের একটা পপুলার তীর্থস্থান দক্ষিণেশ্বর। কিন্তু যদিও আগে অনেক বেশি ভালো ছিল আমার মনে হয়, এখন আর্টিফিশিয়াল ব্যাপারটা অনেক বেশি হয়ে গেছে। তার কারণ এই স্কাই ওয়াক করে দিয়ে এবং দক্ষিণেশ্বরটাকে যেভাবে সাজিয়েছে, পঞ্চবটী বন আগে যেরকম ছিল সেরকম কিন্তু এখন আর নেই। উঠে পড়লাম বালি ব্রিজে।
ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা তারা। আসার সময় তোমাদেরকে দেখাবো, যদিও এখন রাতে আলো জ্বলে না। সেই পুরনো বালি ব্রিজ, এই সময় যদি একটা ট্রেন চলে আসতো আরো ভালো লাগতো, কিন্তু ট্রেনের কোনো দেখা নেই। এই সময় ভাটা চলছে যতদূর সম্ভব, কারণ জলের স্রোত একদমই নেই। তো বাঁদিকে চলে গেলে বেলুর হয়ে সোজা হাওড়া লিলুয়া, আর আমরা যাবো একদম সোজা টুয়ার্ডস দিল্লি রোড। সো এই মুহূর্তে আমরা কানেক্ট করে নিলাম দিল্লি রোড NH2। এখান থেকে খড়গপুর 115 কিলোমিটার, কোলাঘাট 55 কিলোমিটার। আমি যদিও ওই রাস্তাটায় কোলাঘাট দীঘাতে গেছি, কিন্তু জয়পুর ফরেস্ট এই প্রথমবার। তো রাস্তাটা আমার কাছে অজানা, গুগল ম্যাপের ভরসাতে যেতে হবে। তো এই মুহূর্তে আমরা চলে এলাম ডানকুনি, সামনে টোল প্লাজা। আমরা কানেক্ট করে নিলাম দিল্লি রোড, সোজা বর্ধমান। সো এই মুহূর্তে আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা, ক্রস করছি এই মুহূর্তে আমরা। এখান থেকে আমাদের গুগল বলছে 2 ঘন্টা 54 মিনিট লাগবে, 106 কিলোমিটার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো এই মুহূর্তে আমরা রয়েছি নাইকুল ফ্লাইওভারের উপরে, নালিকুল ফ্লাইওভার। আমরা সোজা তারকেশ্বর হয়ে, আরামবাগ হয়ে ওখান থেকে জয়পুর ফরেস্ট যাব। এই রাস্তাটায় আমি আগে কোনোদিন আসিনি। নিচে হচ্ছে কামারকুন্ডু স্টেশন। তো এই রাস্তাটায় যেহেতু নতুন, একটু সমস্যা হলো 1-2 বার। একবার চলে এলাম, এরপরে আর কোনোদিন সমস্যা হবে না। ওয়েস্ট বেঙ্গলের এই পার্টটাতে আমার এর আগে আসা হয়নি। পুরুলিয়া আমি গেছি, বাড়ি থেকে 71 কিলোমিটার চলে এসেছি ড্রাইভ করে। গাড়ি চালাচ্ছি বলে গরমটা অতটা বোঝা যাচ্ছে না। ডান দিকে দেখা যাচ্ছে নালিকুল কোল্ড স্টোরেজ, যেখানে সব আলু রাখা হয় এই কোল্ড স্টোরেজ গুলোতে। কারণ আমরা জানি শিলু বা এই দিকটা বিখ্যাত আলু চাষের জন্য। আমি লাস্ট একবার এসেছিলাম এখানে বহু বছর আগে, যখন জোজো খুবই ছোট, 1 বছর বয়স, তারকেশ্বর এসেছিলাম। তখন বাই কার এসেছিলাম। তো রাস্তা যদি এরকম থাকে ঠিক আছে, আশা করি সামনে গিয়ে রাস্তাটা আরো ফাঁকা হবে। তো এই রাস্তাটা হচ্ছে বৈদ্যবাটী তারকেশ্বর রোড। এখান থেকে আমাদের সোজা যেতে হবে তারকেশ্বর। এটা সিঙ্গেল রোড, এটাই একটা সমস্যা। উল্টো দিক থেকে গাড়ি আসতে, ওই জন্য সাবধানে চালানোর খুব দরকার, বাট রাস্তা ভালো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর, কিন্তু মারাত্মক জ্যাম। এখানে কোনো রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা তৈরি করার জন্য এরকম বড় বড় ডাম্পারে করে মাটি বোঝাই করেছে, করে সেই গাড়িগুলো পুরো মানে কয়েকশো গাড়ি, আমি এতক্ষণ যা দেখলাম অগুন্তি 500-700 গাড়ি এরকম হবে, যেটা রাস্তার ডান দিক বাদিক করে দাঁড় করানো রয়েছে। তার জন্য মারাত্মক একটা জ্যাম কিন্তু হয়ে গেছে এখানে তারকেশ্বর শহরে। তার জন্য ট্রাফিক একদম স্লো মুভিং হয়ে গেছে। একটুখানি আর আশা করি, দেখাচ্ছে গুগল বলছে আর একটুখানি 1 কিলোমিটার মতো জ্যাম আছে, তারপরে আবার ফাঁকা রাস্তা পেয়ে যাব। তো মারাত্মক একটা জ্যাম কাটিয়ে তারকেশ্বরের আমরা আবার এগিয়ে চললাম। এখনো এখান থেকে 74 কিলোমিটার তারকেশ্বর চাপাডাঙ্গা রোড। বাবা, ভীষণ তারা, বদনগঞ্জ থেকে তারকেশ্বর। সেই মুহূর্তে আমরা কামারপুকুর ক্রস করে চলে এলাম
অনেকক্ষণ পরে একটা হাইওয়ে পেয়েছি। NH 116A, এর মধ্যে আমরা চলে এসেছি রাউতারা টোল প্লাজা। এখনো চালু হয়নি এই টোল প্লাজাটা, আনঅপারেশনাল। একটা খুব বাজে জিনিস এখানে দেখছি, এত বাম্পার রাস্তাটার মধ্যে, এরকম ধরনের রোডে তার মধ্যে যদি বাম্পার হয়, যদি ওটা হাইওয়ে নয় তবুও এখান থেকে গুগল বলছে আর 1 ঘন্টা 43 মিনিট লাগবে, 63 কিলোমিটার। 63 কিলোমিটার যদি হয়, রাস্তা যদি এরকম হয়, তাহলে 1 ঘন্টা 43 মিনিট লাগবে না। Let me take you for a ride, dancing with the lights, our hearts beating like a drum tonight. সুন্দর বাদিকে একটা জায়গা, একটু মনে হয় দাঁড়াই, খুব সুন্দর। জানি না কি নদী, এবার গুগলে দেখিনি। এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী, চর পড়ে গেছে এখানে, জল খুবই কম যেহেতু গরমকাল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম আরামবাগ। এখান থেকে আরো 50 কিলোমিটার হচ্ছে জয়পুর ফরেস্ট। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আরামবাগ শহরে। বেলা হয়ে গেছে, 10টা বাজে প্রায়। বাড়ি থেকে আমরা বেরিয়েছি 7টার সময়, তারপরে একটু টাইম লেগেছে এদিক ওদিক, কারণ এখানে গরম গরম হিঙের কচুরি আছে বলছে। দেখি জিজ্ঞেস করে তো যদি আছে কি কচুরি, বলছে হিঙের কচুরি আছে নাকি গরম গরম। তাহলে আমরা এখানে একটু নামি, নেমে একটু এখানে খেয়ে নি। এখান থেকে অনেকটা যেতে হবে এখনো। তো এই মুহূর্তে আমরা আছি আরামবাগের অলোকা সুইটস। এখানে আমরা দাঁড়ালাম একটুখানি খাওয়ার জন্য। বল, এখান থেকে এই হট করে বাদিকটা দেখে মনে হচ্ছিল রাস্তাটা এইদিকেই গেছে, কিন্তু আলের ওপর থেকে সব শাল গাছগুলোকে লাগানো রয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে আমরা রয়েছি বেঙ্গাইতে। আজব আজব টাইপের বাম্পার। লাস্ট ট্রিপটা করেছিলাম আমরা, একটা ডে ট্রিপ করেছিলাম আমি আর টোটো একসঙ্গে। সেটা আমরা গেছিলাম হচ্ছে মায়াপুর। তো মায়াপুরের পরে জোজো আর আমি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে ট্রিপ, যেখানে আমরা দুজন যাচ্ছি, বাবাই আসেনি। এদিকটা আমি আগে কোনোদিন আসিনি, এটাই আমার প্রথমবার বাইক নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার পুরনো নর্থ বেঙ্গল সিরিজগুলো দেখতে পারো, জমিঘাট সিরিজ, তারপরে কালিম্পং সিরিজ, এটা আমি লাস্ট করেছিলাম। আমি আমার চ্যানেলের আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, হঠাৎ করে মারাত্মক ভাবে চলে এলো, একটা বিচ্ছিরি একটা গাড্ডা।
সামনের গাড়িটা ছিল বলে দেখা যায়নি, হঠাৎ করে গাড্ডাটা চলে এলো, মানে খুবই ভয়ঙ্কর গাড্ডা। ঠিক আছিস তো? রাস্তাটা ভালোই ছিল, হঠাৎ করে রাস্তাটা খারাপ হয়ে গেল। পিডাব্লিউডি রান্নার এই রাস্তাটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেই রাস্তার মধ্যে এরকম বড় বড় গাড্ডা, এগুলোকে তো ঠিক করা উচিত। এই জন্যই পরিবর্তনটা দরকার ছিল, এটা হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কতুলপুর। কিন্তু আমরা বাঁকুড়া জেলায় প্রবেশ করে গেছি। তবে দেখলাম রাস্তায় কিন্তু বেশ পুলিশ ধরপাকড় করছে, হেলমেট ছাড়া যাদের দেখছে তাদেরকে কিন্তু পুলিশ ধরছে। এটা একটা খুব ভালো জিনিস। হেলমেট তো নিজের সেফটির জন্য অবশ্যই পরা উচিত। তো একটু ব্রেক নিলাম এখানে, একটু জল খেয়ে নি, অনেকক্ষণ চালিয়েছি, একটু দাঁড়িয়ে নি, তারপরে আবার যাব। এই সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে জয়পুর ফরেস্ট, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই শুরু হয়ে গেল কিন্তু জয়পুর ফরেস্ট। প্রচুর বাইকার কিন্তু এখানে এসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কলকাতা থেকে ফাইনালি রাইড করে আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। বিশাল বড় জঙ্গল চারিদিকে। কেমন লাগে জোজো? খুব ভালো লাগছে, খুব গরম। খুব গরম। অনেক বাইকার কিন্তু এসছে, দাঁড়িয়ে আছে দেখলাম ওখানে, এখনো ঝিঝি পোকা ডাকছে দিনের বেলাতেই। এই জায়গাটা দেখে অনেকটা মনে হচ্ছে সেই দার্জিলিং যাওয়ার সময় আমরা শুকনা ফরেস্ট যখন পার করি সেরকম জায়গাটা মনে হচ্ছে পুরো। আমরা পরে দাঁড়াবো, আগে একটু এই হচ্ছে সেই সুন্দর জয়পুর ফরেস্ট। এখানে কিন্তু হরিণ, হাতি এগুলো দেখতে পাওয়া যায়। অনেক বাইকার এসছে এখানে, তারা কিন্তু ফটো তুলছে এখানে। আমরা আগে বাইক নিয়ে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে একবার রাইড করব, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। প্রচুর রিসর্ট কিন্তু এখানে হয়েছে, প্রচুর রিসর্টের বোর্ড এখানে দেখা যাচ্ছে। চাইলে এখানে নাইট স্টে করার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে বোর্ডে দেখা যাচ্ছে ড্রাইভ স্লো, কারণ এখানে কিন্তু হরিণ, হাতি এরা কিন্তু পারাপার করে। যদি ভাগ্য ভালো থাকে ওদের দেখা মিলবে। এখানকার একটা অন্যতম বড় আকর্ষণ, এখানে একটা ব্রিটিশ এয়ার বেস ছিল এক সময়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা ইউজ হতো। এখন আর যদিও ইউজ হয় না, সেটাও কিন্তু এখানকার একটা দ্রষ্টব্য স্থান এই জয়পুর ফরেস্টে। যারা এখনো এখানে আসনি, বলবো একবার এসে দেখে যাও নিজের চোখে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অসম্ভব সুন্দর একটা দ্রষ্টব্য জায়গা কিন্তু এই জয়পুর ফরেস্ট। আমি বহুবার এর আগে ইউটিউবে দেখেছি, বাট এবার নিজে প্রথমবার আসলাম। চারিদিকে জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা, শুধু মনে হবে যেন গাড়ি চালিয়েই যাই। এখানে কিন্তু মজা, বাইক রাইড করার মজাটাই আলাদা। প্রকৃতির মাঝে এরকম সুন্দর জায়গা, এটা কিন্তু একমাত্র নর্থ বেঙ্গলে গেলেই দেখতে পাওয়া যায় এই ধরনের জঙ্গল। কিন্তু আমাদের কিন্তু রাজ্যের বাঁকুড়া জেলাতেও এত সুন্দর একটা জঙ্গল রয়েছে যেটার নাম জয়পুর ফরেস্ট। এই মুহূর্তে আমি রয়েছি জয়পুর ফরেস্টে। আমরা একটা লাল মাটির রাস্তা ধরে আমরা ঢুকে পড়লাম, দেখি কোন দিকে যাওয়া যায় এখান থেকে। ধরে বলছে এই রাস্তাটাই চলে যাবে এয়ারবেসের দিকে, দেখা যাক। অসম্ভব সুন্দর লাল মাটির রাস্তা, একটু উঁচু নিচু এবড়ো খেবড়ো, বাট খুব সুন্দর। গ্রামের রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, আমরা একটা গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি। জানি না এই গ্রামটার কি নাম, লাল মাটির বাড়ি।
ও এয়ার বেসটা এদিকে? হ্যাঁ, কতক্ষণ লাগবে এখান থেকে? কাছাকাছি। এই ভাইকে একবার জিজ্ঞেস করে নিলাম, কনফার্ম করে নিলাম, বললো হ্যাঁ এই রাস্তা দিয়েই যেতে হবে। আমরা মেন রোড দিয়েও যেতে পারতাম, কিন্তু মেন রোডটা ছেড়ে জোরে বললো এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা দিয়ে একটা খুব সুন্দর ফিল আসছে, এত সুন্দর একটা জঙ্গল গ্রামের মধ্যে দিয়ে। না না দাঁড়া, না কাদা ছিল না এই জন্য স্লিপ করে। খেয়াল তো একটু, দাঁড়া। এটা ছোটখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেল, কিছুই না, উঁচু নিচু রাস্তা, তার মধ্যে কাদা জমেছিল, একটুখানি স্লিপ করে গেছে, কোনো প্রবলেম নেই। এই জন্যই তো আসা। আমি ভাইকে জিজ্ঞেস করলাম একটু আগে, ও বললো যে এখানে একটা রেলগেট পড়বে, সেই রেলগেটটা পার রেল ক্রসিংটা পার করে ওই পারে গেলেই পুরনো এয়ারবেসটা দেখতে পাবো। দারুণ লাগছে, দিনের বেলাতেও ঝিঝি পোকা ডাকছে। আমি একটু চুপ করি, তাহলে তোমরা শুনতে পাবে। আমি একটু দাঁড়াই এখানটা, জাস্ট ফিল করো। আশা করি তোমরা সবাই নেচারের শব্দটা শুনতে পেলে। অসম্ভব সুন্দর, বল জোজো? দিনের বেলাতে ঝিঝি পোকা ডাকছে, এরকম দিনের বেলাতে কিন্তু ঝিঝি পোকার ডাক শোনা যায় না, এবং চারিদিকে জঙ্গল, তার মাঝখানে আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে। হ্যালো, আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টের ঠিক আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা ফটোশ্যুট করার জন্য। তো খুব সুন্দর, দিনের বেলাতেও কিন্তু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমি আর জোজো এসেছি দুজনেই। কেমন লাগছে জোজো? খুব ভালো লাগছে। কিন্তু একটু গরম, গরম তো মারাত্মক গরম আছে, কিন্তু অসাধারণ যেহেতু জায়গা। জঙ্গলের মাঝখানে একটু হাওয়াটা কম আছে, হাওয়া চললে হয়তো ভালো লাগবে বিকেল বেলার দিকটায়। বাট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্ট, বাঁকুড়াতে। তো অসম্ভব সুন্দর। আমরা এসেছি মধ্যমগ্রাম থেকে। আমরা এর আগে ইউটিউবে ভিডিওগুলো দেখেছি, কিন্তু কোনো সময় নিজেরা আসিনি। তো আজকে আমরা নিজেরা এলাম, নিজেরা এসে এই জায়গাটাকে কভার করছি। খুব ভালো লাগছে, অনেকটা জার্নি করে এসেছি, কিন্তু এই জয়পুর ফরেস্টের ভিতর দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে যে না, এখানে আসার পরে কিন্তু আর সেই আসার ক্লান্তিটা কিন্তু দূর হয়ে গেছে। কি জোজো? একদম। একটু গরম হচ্ছে, হ্যাঁ এটা গরমকালে একটু গরম লাগবে, তাহলে তো নাহলে তো গরমকালে ঘোরাই যাবে না, তাই না? তো সেটা কিছু করার নেই, এখন গরমকাল, গরমকালে আমাদেরকে ঘুরতেও হবে, এবং ঘুরলে গরমও লাগবে, কিন্তু গরম লাগলেও কিছু করার নেই। আমরা আজকে এসেছি এনজয় করতে জয়পুর ফরেস্টে, আমি আর জোজো। আমরা বাইক নিয়ে চলে এসেছি মধ্যমগ্রাম থেকে জয়পুর ফরেস্টে, এবং এখানে অনেক টুরিস্ট আসছে বা কলকাতা থেকে, যারা এসে এখানে হয়তো থাকছে, এবং এখানে থাকার জন্য প্রচুর আমি দেখলাম রিসর্ট হয়েছে। তো আশা করি এখানে থাকলে একটা দিন কাটাতে ভালোই লাগবে। কিন্তু যদিও আমরা আজকের দিনটা এখানে স্টে করবো না, আমরা এখান থেকে আজকে আবার ফিরে যাব কলকাতায়। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটালাম, কাটিয়ে এবার আমরা কিন্তু যাচ্ছি অনেকক্ষণ পরে একটা আমরা পিচের রাস্তা পেলাম জঙ্গলের মাঝখান থেকে। দাদা, ও এয়ার বেসটা কোন দিকে আছে? এই দিকটা না, কাঁচা রাস্তা। গেল করেছে, যাওয়া যাবে। আমরা আজকে দারুণ অ্যাডভেঞ্চার করছি, জঙ্গলের রাস্তা, মাঠের রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি অফরোডিং করতে করতে।
ওরে বাবা, এখানে আবার ছোটখাটো একটা ওয়াটার ক্রসিং আছে, এখান দিয়ে যাবো না, যাবো ভেতর দিয়ে। কি সুন্দর খেজুর হয়ে আছে গাছে। তো এই মুহূর্তে আমরা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি। যা হচ্ছে আজকে মনে হচ্ছে হারিয়ে যাব আমরা। আমার মনে হয় না এই রাস্তায় বাইক নিয়ে কেউ এসছে কোনোদিন। এখান থেকে 600 মিটার দেখাচ্ছে, কিন্তু কোথায়? এটাও একটা, কোন দিকে বলছিস? না না, এই তো এই রাস্তাটা, এদিকটাই হবে। আমরা অনেক ঘুরে ঘুরে শেষমেশ আমরা যাচ্ছি হচ্ছে এয়ারবেসের দিকে। কোথা দিয়ে আমরা এসছি, যাওয়ার সময় রাস্তাটা মনে থাকলেই হয়। আমরা জানি না, আমরা ঘুরে বেড়াচ্ছি কোথায় কোথায়, ভুল জায়গায় চলে এসেছি। আমরা ব্রিটিশ এয়ারপোর্ট খুঁজতে খুঁজতে গ্রামের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যে চলে এসেছি আমরা নিজেরাও বুঝতে পারছি না। গুগল বাবাজি একবার ডান দিক দেখাচ্ছে, একবার বাঁ দিক দেখাচ্ছে। আমরা এখন গুগল বাবাজির ভরসাতেই যাচ্ছি। এখানে আর কোনো জনমানব আছে বলে তো আমি দেখতে পাচ্ছি না, তবে আমার যতদূর মনে হচ্ছে এই রাস্তাটাই হবে। তো আমরা খুঁজতে 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 এয়ারবেসের দিকে যাচ্ছি, কারণ আমরা মেন রাস্তা ধরে যাইনি। মেন রাস্তা ধরে গেলে এতক্ষণে পৌঁছে যেতাম। আমরা একটু অ্যাডভেঞ্চার করবো বলে আমরা জঙ্গলের ভেতর থেকে, গ্রামের ভেতর থেকে, বিভিন্ন জায়গা দিয়ে, আলের মধ্যে দিয়ে কিন্তু আমরা বাইক চালিয়ে এয়ারবেসের দিকে যাচ্ছি। এইবার আমরা মনে হচ্ছে একটা জায়গায় এসে পৌঁছলাম। দিস ইজ দ্য এয়ারবেস, দিস ইজ দ্য এয়ারবেস। আমরা এতক্ষণ ভুলভাল জায়গায় ঘুরছিলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি এয়ারবেসে, কিন্তু এয়ারবেসে এই মুহূর্তে আমি আর জোজো ছাড়া কেউ নেই। তো এটা হচ্ছে ব্রিটিশ এয়ারবেস WW2। তো এটার সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলবো, বিকেলবেলা আমি আসবো, আরো ভালো করে এই জায়গাটা দেখাবো। তো এই মুহূর্তে আমরা এখন আমরা একটা কাজ করি, আমরা বিষ্ণুপুরের দিকে এগোই, ঠিক আছে? তো আমরা এই মুহূর্তে বিষ্ণুপুরের দিকে যাব, তো স্টে টিউন। তো আমরা এই মুহূর্তে জাস্ট এয়ারবেসের রাস্তাটাকে রেখি করে গেলাম, আমরা বিকেলবেলা আসবো, কারণ এই মুহূর্তে প্রচন্ড রোদ এখানে। তো সেই জন্য এখানে এখন ভালো লাগবে না, সেই জন্য বিকেলবেলার দিকটা আমরা আসবো। তো আমরা এই মুহূর্তে চলেছি বিষ্ণুপুরের দিকে। এখান থেকে বিষ্ণুপুর 18 মিনিট লাগবে ম্যাক্সিমাম, 6 কিলোমিটার মতো। তো বিষ্ণুপুরে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে ওখানে বিষ্ণুপুরের কিছু জিনিস, দ্রষ্টব্য জিনিস দেখবো। দেখে ওখান থেকে আমরা কিন্তু আবার এই এয়ারবেস কভার করব। পুরো ঝুন্ড আসছে সামনে, আমরা কি যাব না তোদের জন্য? আমরা চলে এসেছি একদম বাঁকুড়ার ইন্টেরিয়ার প্রত্যন্ত গ্রামে। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাসমঞ্চ। এটা একটা বিষ্ণুপুরের দর্শনীয় স্থান। এই রাসমঞ্চর কিন্তু একটা ঐতিহাসিক দিক রয়েছে, যেটা 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির এই রাসমঞ্চটিকে নির্মাণ করেন, এবং বৈষ্ণব রাজ উৎসব যখন আগে হতো, সেই সময় কিন্তু বিষ্ণুপুরের যত রাধাকৃষ্ণ বিগ্রহ আছে সেই বিগ্রহকে এই মন্দিরে এনে জনসাধারণের দর্শনের জন্য রাখা হতো। 1600 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথা চালু ছিল, কিন্তু এখন আর এই প্রথা চালু নেই। এখন কিন্তু আর এখানে কোনো রকমের উৎসব আয়োজন করা হয় না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই ফলকের মধ্যে সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে। তো আমরা এবার রাসমঞ্চের ভেতরে ঢুকে এই পুরনো স্থাপত্য যেটা রয়েছে, যে বিষ্ণুপুরের অন্যতম একটা আকর্ষণ এই রাস মন্দির, সেটা তোমাদেরকে দেখাই।
আশা করি ভালো লাগবে। তো খুবই সুন্দর কিন্তু এই ভাস্কর্য, যেটা বহু বছর আগে প্রায় 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, যেটা কিন্তু এখনো পর্যন্ত এই ইতিহাসকে বহন করে চলেছে। কিন্তু ইটের আর মাটির গাঁথনি, সুরকি দিয়ে ইট দিয়ে গাঁথনি করা। রাসমঞ্চর ভেতরে এই রাসমঞ্চ তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ হচ্ছে এই রাসমঞ্চ, অসাধারণ। জোজো রোদে অবস্থা খারাপ, জার্নি অনেকটা হয়েছে। কলকাতা থেকে বাইক করে আসা মানে সত্যিই অনেকটা জার্নি, তাই না? কি জোজো, ভালো লাগছে? খুব সুন্দর, কিন্তু গরম আছে। হ্যাঁ, গরম থাকতে তো আনন্দ থাকবেই। এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুপুরের শ্যামরায় মন্দিরে। খুব সুন্দর একটি পুরাতন স্থাপত্য, অসাধারণ পোড়ামাটির কাজ, যেটা কিন্তু একমাত্র বিষ্ণুপুরে আসলেই দেখা যায়। খুব সুন্দর, যদিও এখন মন্দিরের ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই। অবশ্য ঠিকই আছে, কারণ এগুলোই আমাদের ইতিহাস, এগুলোকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। কারণ অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলোকে বোঝে না। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু জায়গায় হয়তো মানুষের দ্বারাই খুঁচিয়ে সেগুলোকে তুলে দিয়েছে, তো সেগুলো একদমই ঠিক নয়। তো সেই জন্য মন্দিরের ভেতরে ঢোকাটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। তো এখানে পুরো ডিটেলস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 1643 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। তো ভাবুন কত পুরনো ভাস্কর্য, সেই সময় এরকম কাজ, অসাধারণ। এই শ্যামরায় মন্দির, বিষ্ণুপুর। যারা এখনও বিষ্ণুপুর আসেননি তারা 2 চাকা ডায়েরির সাথে দেখুন বিষ্ণুপুর। এবং অবশ্যই বলবো, আমরা এসেছি গরমকালে, তো একদম রেকমেন্ডেড নয় যারা বিষ্ণুপুর আসতে চাইছেন, কারণ এখানকার টেম্পারেচার আমাদের কলকাতার তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়। সো আজকে প্রচণ্ড টেম্পারেচার আছে এই মুহূর্তে। বাট আমি সাজেস্ট করব, যদি শীতকালে আসেন খুব ভালো লাগবে এই জায়গাটা। বর্ষাকাল হলেও তাও ঠিক আছে যদি রোদ না থাকে, বাট শীতকালে বেস্ট। কি জোজো, শীতকাল একদম বেস্ট এখানে আসার জন্য। তো রেকমেন্ডেড সিজন হচ্ছে শীতকাল। তো আমরা আজকে হঠাৎ করে ঠিক করে ফেলেছি, তাই আমরা চলে এসেছি এখানে। বাট কোনো ইস্যু নেই, সব কিছু যে শীতকালেই ঘুরতে হবে তার কোনো ব্যাপার নেই, গরমকালেও ঘোরা যায়। যারা এখনও দেখেননি তারা আমার চোখে দেখলেন 2 চাকা ডায়েরিজে। আগামী দিনে এখানে আসুন, দেখুন, আশা করি খুব ভালো লাগবে। খুব শান্ত পরিবেশ, এই পরিবেশটাই তো দরকার। খুব সুন্দর শ্যামরায়ের মন্দির। এখানে বিভিন্ন বিষ্ণুপুরের টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে সাধারণ সুন্দর সব টেরাকোটার জিনিস। এগুলো সব কি পোড়ামাটি? এগুলো কিন্তু বিষ্ণুপুরে খুব ফেমাস, এই পোড়ামাটির, খুব সুন্দর। এই হাতিগুলো কত করে? এই যে 60 টাকা জোড়া। আরও অনেক কিছুই রয়েছে এখানে, ঠিক শ্যামরায়ের মন্দিরের বাইরেই বাড়িতে। তারা এখানে বিষ্ণুপুরে এসে পোড়ামাটির জিনিস কিনতে চাইছেন, তারা কিন্তু কিনতে পারেন। আমি এই হাতিটা দেখছি, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে, 60 টাকা জোড়া। নিই বল এটা?
তো আমরা এই মুহূর্তে চলে এসেছি জোর বাংলা, খুব সুন্দর। বাঁকুড়া বিষ্ণুপুরের ঐতিহ্য, অসাধারণ সুন্দর ভাস্কর্য। শীতকালে আসলে আরো বেশি ভালো লাগবে, কারণ এখন যা গরম, তো সেই গরমের জন্য আমি আরেকবার বাইরে থেকে দেখাই। অসাধারণ সুন্দর কিন্তু এই জোর বাংলা টেম্পল বিষ্ণুপুরে, অসাধারণ কিন্তু। ঘুরিয়ে দেখাই আপনাদের, এখানে প্রচুর কিন্তু স্টল আছে, এখানে বিভিন্ন টেরাকোটার কিন্তু দোকান রয়েছে, যেখান থেকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের যে পোড়ামাটির বিভিন্ন রকমের খেলনা বা শোপিস কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। সত্যি এখানে শীতকালে আসলে কিন্তু খুব ভালো লাগবে, কারণ গরমকালে প্রচণ্ড গরম, কারণ আমাদের কলকাতার থেকেও কিন্তু গরম এখানে অনেক বেশি। তো সেই কারণে কিন্তু আমি সাজেস্ট করব, যারা বিষ্ণুপুর প্ল্যান করছেন তারা কিন্তু অবভিয়াসলি শীতকালে প্ল্যান করুন, যাতে এই গরমটা সহ্য না করতে হয়। তো এই হচ্ছে জোরবাংলো টেম্পলের আশেপাশের পরিবেশ, বিভিন্ন টেরাকোটার কিন্তু এখানে দোকান রয়েছে। জোজো যাচ্ছে জল ভরতে। এখানে একটা জিনিস আমি খুব ভালো দেখলাম প্রত্যেকটা মন্দিরের মধ্যে, সেটা হচ্ছে যে পানীয় জলের ব্যবস্থা এবং শিশুর পরিচর্যার রুমও কিন্তু এখানে আছে। তো ছোট বাচ্চাদের যদি আপনারা কেউ নিয়ে আসছেন এখানে, আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে ছোট বাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু কোনো সমস্যা নেই, ওদের পরিচর্যার জায়গা কিন্তু এখানে রয়েছে। তার সাথে সাথে যদি আমি বলি, তার সাথে সাথে কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থা এবং ওয়াশরুম, এটা কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু আমি অ্যাভেলেবেল, এটা আমি কিন্তু দেখলাম, যেটা কিন্তু এটা খুব ভালো জিনিস, কারণ এই জিনিসটা আমাদের যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থা বিষ্ণুপুর ট্যুরিজম যারা দেখছে তাদেরকে অবশ্যই বলবো, খুব সুন্দর এটা আপনারা মেনটেন করছেন এখানে। যারা ঘুরতে আসবে তাদের জন্য সত্যিই খুব সুবিধা হবে, কারণ টয়লেট একটা খুব এসেনশিয়াল জিনিস। এবং আমি দেখলাম শ্যামের মন্দির, সেখানেও আমরা দেখলাম, রাসমঞ্চতেও আমি দেখলাম, রাসমঞ্চতে খুব সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির। সত্যি শীতকালে কিন্তু অসাধারণ লাগবে জোজো, মানে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ভালোই লাগছে, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। শীতকালে যদি কেউ আসে তাহলে শীতকালে কিন্তু রেকমেন্ডেড অবশ্যই বিষ্ণুপুর। তো এই মুহূর্তে আমরা বেরোচ্ছি বিষ্ণুপুর জোরবাংলো মন্দির থেকে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন, পাশেই আর একটা মন্দির আছে, সেটাকে আমরা কাভার করব। কাভার করে আমরা এখান থেকে কিন্তু আমরা আবার যাব জয়পুর ফরেস্ট। এই মুহূর্তে প্রচুর হাওয়া চলছে, জানি না ঝড় উঠেছে কিনা, ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে এইখানে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিরসা মুন্ডা হল্ট, এটা কিন্তু একটা স্টেশন একদম জঙ্গলের মাঝখানে। আমার মনে হয় আমরা হারিয়ে গেলাম নাকি।